হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার আপডেট ফ্রম সুকান্ত স্যার ক্লাসেস। তো আমরা যে সিডিপিতে ফুল নাম্বার তোলার যে ব্রহ্মাস্ত্র সিরিজ চালাচ্ছিলাম, আজকে তার 10 নাম্বার ক্লাস। এবং 10 নাম্বার ক্লাসে যে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি আজকে, সেটি হচ্ছে আলবার্ট বান্দুরার সামাজিক জ্ঞানীয় তত্ত্ব বা সোশ্যাল কগনিটিভ থিওরি। আর ভাইগটস্কি কি থিওরি দিয়েছিলেন? সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরি। তো ভাইগটস্কি এবং বান্দুরা এই দুইজনের তত্ত্বের মধ্যে কিছু মিল থাকলেও সামান্য একটু পার্থক্য রয়েছে বান্দুরার এই সামাজিক জ্ঞানীয় তত্ত্বের সঙ্গে ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরির। কি পার্থক্য আছে? তো ভাইগটস্কির থিওরিতে বলা হয়েছে যে কেউ মানে কোনো একজন মোর নলেজেবল ব্যক্তি বা যে আমার থেকে বা তোমার থেকে বেশি জানে, তার কাছ থেকে আমরা সামান্য সহযোগিতা নিয়ে আমার যে জেডপিটিতে পৌঁছানো, অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমার সর্বোচ্চ বিকাশের স্তরে পৌঁছানোর যে জায়গাটা, সেটাকে বলেছে হচ্ছে ভাইগটস্কি। আর বান্দুরা কি বলেছেন? যে আমি কারোর সাহায্য না নিয়েই, কি বললাম, কারোর সাহায্য না নিয়েই নিজে থেকেই, কি বললাম, নিজে থেকেই নিজের যে সক্রিয়তার মাধ্যমে, নিজের ব্যক্তিগত পদ্ধতির মাধ্যমে, নিজের জ্ঞান নির্মাণের পদ্ধতির মাধ্যমে আমরা যে শিখনটা লাভ করি বা আমরা যে জ্ঞানটা লাভ করি, সেইটাকেই বলা হয় সোশ্যাল কগনিটিভ থিওরি বা সামাজিক জ্ঞানীয় তত্ত্ব। এবং এক্ষেত্রে সমাজের বিভিন্ন আসপেক্ট, বিশেষ করে পরিবেশ এবং তারপর হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত কারণ, এই সব মিলিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। যে ক্ষেত্রে আমরা ভাইগটস্কির থিওরি এখানে আমরা পড়বো, এখানে পার্থক্য রয়েছে, ভাইগটস্কির কি পার্থক্য রয়েছে সেটা আমরা পড়বো। তো মূল কথা হচ্ছে এইটা এখানে বলা হয়েছে। তো এইবার এই যে বান্দুরার যে তত্ত্ব এবং ভাইগটস্কির তত্ত্বের মধ্যে সামান্য কিছু সিমিলারিটিস আছে, ঠিক আছে, সামান্য কিছু সিমিলারিটিস আছে এবং একটু কিন্তু পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা হলো ভাইগটস্কি কার উপরে দিয়েছে না, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরি বা সামাজিক গঠনবাদ তত্ত্ব। অর্থাৎ জ্ঞান নির্মাণের ক্ষেত্রে সমাজ একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং সমাজের বিশেষ করে যারা জ্ঞানী ব্যক্তি বা জ্ঞানীগুণী ব্যক্তি, তাদের থেকে আমরা সামান্য সামান্য সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের যে জ্ঞানের যে ভান্ডার আমরা রচনা করি বা জ্ঞানের যে দায়রা বা আমরা তৈরি করি, সেটাকে আমরা বলছি না সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরি। এবং এখান থেকে আসছে সোশ্যাল কগনিটিভ থিওরি, ঠিক আছে। তো সেখান থেকেই সৃষ্টি হয়েছে। তো মূল কনসেপ্টের মধ্যে যেটা এটা রয়েছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল ডিটারমিনিজম বা হচ্ছে পারস্পরিক নির্ধারণবাদ। তো এই যে রেসিপ্রোকাল মানে কি, রেসিপ্রোকাল কথাটার মানে কি, রেসিপ্রোকাল হচ্ছে একে অপরের সঙ্গে কোরিলেটেড। ঠিক এরকম, এই যে আমার এই যে হাতটা একে অপরের সঙ্গে রিলেটেড, একটা যদি ডিস্টার্ব হয়ে যায় আরেকটা ডিস্টার্ব হয়ে যাবে। তো এই যে জিনিসটা, এই যে এর সঙ্গে যেমন এদিকে সম্পর্ক রয়েছে, আবার এদিকেও সেরকম সম্পর্ক রয়েছে। ঠিক এই যে আমার রেসিপ্রোকালের যে তিনটে বিষয় রয়েছে মূলত, একটা হচ্ছে পার্সোনাল ফ্যাক্টরস বা ব্যক্তিগত কারণ, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট বা হচ্ছে পরিবেশ, আর একটা হচ্ছে বিহেভিয়ার বা আমার আচরণ। তো এই যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কিন্তু একটা ইন্টারলিঙ্ক রয়েছে, ঠিক আছে। এবং এর মধ্যে থেকে যদি একটা কোনো ক্ষেত্রে প্রভাবিত হয়, আরও বাকিগুলো কিন্তু প্রভাবিত হবে। মনে করো এখানে পরিবেশ, আমার যদি পরিবেশ, ঠিক আছে, আমার যদি পরিবেশ যদি ঠিক না থাকে, আমার যদি লার্নিং এর পরিবেশ যদি সঠিক না হয়, পরিবেশ যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আমার আচরণও কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। এবার যদি আমার আচরণ যদি ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু আমার এই যে জ্ঞান শক্তি বা আমার জ্ঞান নির্মাণ, আমার যা হচ্ছে সেলফ এফিকেসি বা আমার যে যেটাকে আমরা বলি হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে কি বলি হচ্ছে নিজের প্রতি যে আত্মবিশ্বাস, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো। বা আত্মবিশ্বাস কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড, মানে কোনো একটা যদি ডিস্টার্ব হয়। এবার যদি আমার আচরণ যদি পরিবর্তন, আমি যদি মোটিভেটেড না হয়, তাহলে আমার আচরণ, আমি ধরো কোনো ক্ষেত্রে আমি মোটিভেটেড না, আমি শিখতে চাই না, আমি মোটিভেটেড, আমার দরকার নেই, তাহলে আমার কোনো কিছুই হবে না। আমার পরিবেশ যতই থাক, আমার আত্মবিশ্বাস থাকার যাই থাক,
আমার হচ্ছে মেধা থাক, আমি কিন্তু আমার আচরণের কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে এইটা হলো রেসিপ্রোকাল ফ্যাক্টর। তো রেসিপ্রোকাল ফ্যাক্টরের মধ্যে তিনটে মূল বিষয় রয়েছে। একটা হচ্ছে কি না ব্যক্তিগতকরণ, আরেকটা হচ্ছে পরিবেশ, আরেকটা হচ্ছে আমার আচরণ। এই তিনটে হচ্ছে আমার রেসিপ্রোকাল ফ্যাক্টরের মধ্যে যাচ্ছে। এইবার চলে আসবে মূল একটা জায়গা, সেটা হচ্ছে যে অবজারভেশনাল লার্নিং মডেলিং বা পর্যবেক্ষণমূলক। অর্থাৎ মডেলিং কি জিনিস, আমরা আমরা কি করি, আমাদের সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে, যারা খুবই মানে অনুকরণযোগ্য যারা ব্যক্তি আছে, অ্যান্টিসোশ্যাল নয়, যারা সামাজিক মানুষ, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, আমরা কি করি তাদের বিভিন্ন বিষয়কে আমরা কি করি অনুকরণ করি, পুরোপুরিভাবে কপি করি না, অনুকরণ করি নিজের মতো করে। অর্থাৎ অনুকরণ করি ঠিক আছে, তাকে আমরা রোল মডেল হিসেবে দেখি, এবং রোল মডেল হিসেবে দেখে কি করি তার যে পজিটিভ দিকগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কিন্তু সেলফ ডিরেক্ট হই, এবং মানে ব্যক্তিগতভাবে কিন্তু আমরা কিন্তু মোটিভেটেড হই, ঠিক আছে, বা প্রেষিত হই। এবং প্রেষিত হওয়ার পরে তারপরে কিন্তু আমরা নিজের মতো করে একটা জ্ঞানের ভান্ডার কিন্তু রচনা করি, এবং যেটা কি করে আমার ভবিষ্যতে 4টে স্টেজের মধ্য দিয়ে হয়ে থাকে, বা 4টে জায়গা দিয়ে অবজারভেশন অর্থাৎ দেখে বুঝি শেখা। অবজারভেশন মানে কি, দেখে বুঝে শেখা। এই যে ব্যাপারটা যে অ্যাটেনশন, তাহলে আমি যখন কোনো ব্যক্তিকে, মনে করো আমি ভালো ক্রিকেটার হতে চাই, আমি গল্প বলছি একটা, তাহলে ক্রিকেটার যদি হতে চাই, আমি ভালো ব্যাটসম্যান হতে চাই, তাহলে বিরাট কোহলি আছে, তাই তো। তারপরে আমাদের বর্তমানে রয়েছে আরো সব থেকে ছোট একজন রয়েছে, বৈভবের কথা যদি আমরা বলি, তাই তো। এবং তারপরে রয়েছে হচ্ছে আরো অনেক ব্যাটসম্যান রয়েছে, ঈশান কিষান আছে। তো কি আমি যদি ভালো ব্যাটসম্যান হতে চাই, এবং কি করি আমি তাদেরকে রোল মডেল হিসেবে দেখি, এবং তাদেরকে আমি খুব মনোযোগ দিয়ে আমাকে কিন্তু দেখতে হবে তারা কিভাবে ব্যাট চালাচ্ছে, তারা কোন কোন শট খেলছে, কিভাবে কভার ড্রাইভ খেলছে, কিভাবে ডিফেন্স করছে, তাই না, তো কিভাবে হুক শট করছে, তাই না। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো যে দেখায় যে অবজারভেশনটা খুব মনোযোগ দিয়ে অবজারভেশনটা করতে হয়, তাহলে অবজারভেশন লার্নিং। তাই এই যে পর্যবেক্ষণমূলক শিক্ষা, অবজারভেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে অবজারভেশনের কথা কিন্তু আমাদের ভাইগটস্কি বলেনি, ঠিক আছে, ভাইগটস্কি কিন্তু অবজারভেশনের কথা বলেছেন যে সমাজের যে রীতিনীতি আছে তার ভিতর দিয়ে কেউ যদি আমার থেকে কেউ বেশি জানে, তার কাছ থেকে সাহায্য নিয়ে আমরা শিখে নিলাম, অর্থাৎ সে কিন্তু একদম প্রত্যক্ষভাবে যুক্ত। এখানে কিন্তু কোনো ব্যক্তি প্রত্যক্ষভাবে শিক্ষাদানের ক্ষেত্রে বা লার্নিং ক্ষেত্রে কিন্তু যুক্ত নয়। আমি কি করছি, যে আমার রোল মডেল তারকে আমি দেখছি ভালো করে ফার্স্ট, এবং ভালো করে যদি আমি অবজার্ভ করি, তাহলে কি হবে, সেই অবজারভেশনটা, যে বিভিন্ন তার যে ব্যাটিং এর যে টেকনিকগুলো, সেই সম্পর্কিত তথ্য কিন্তু আমি আমার মেমোরিতে স্টোর করে রেখে দিলাম। যখন আমার প্রয়োজন এলো, কি বললাম, যখন আমার প্রয়োজন হলো, মনে করো আমি কোথাও ক্রিকেট খেলতে গেছি, আমি অলরেডি এর বিভিন্ন জিনিস প্র্যাকটিস করে সুন্দর করে তার যে টেকনিক, ব্যাটিং টেকনিক, আমি সেইগুলোকে আমি তথ্য সংরক্ষণ করে রেখে দিয়েছি আমার মস্তিষ্কে ইভেন, এবং তারপরে আমি সেটা থেকে বিভিন্ন প্র্যাকটিস করেছি, করে নিজের মতো করে একটা সেট সাজিয়ে রেখে দিয়েছি, কারণ সে তার মতো করে খেলেছে, এবার আমাকেও তো আমার মতো আমার তো একটা ইউনিক জায়গা তৈরি করতে হবে, তাহলে সেই ইউনিকনেসটাও নিয়ে আসা হয়েছে এর মধ্যে তথ্য সংরক্ষণ করে। এইবার কোথাও আমি সুযোগ পেলাম, তখন কিন্তু আমি যেই ডেটাটা সংরক্ষণ করেছিলাম, তখন কিন্তু আমার সেটা রিপ্রোডাকশন বা পুনরুৎপাদনের দরকার হবে। সেটা সব ক্ষেত্রে হতে পারে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, তাই না, সব ক্ষেত্রে হতে পারে। এবং তারপরে কি হলো, আমি কিন্তু যখন আমি সঠিকভাবে আমি আমার পারফরমেন্সটা দিতে পারলাম, কি বললাম, আমি আমার পারফরমেন্সটা যখন আমি সঠিকভাবে দিতে পারলাম, তারপরে কিন্তু, এবং তখন কিন্তু আমি কিন্তু একটা ইনসেন্টিভ পেলাম, প্রত্যেকের কাছ থেকে বাহবা পেলাম, এবং এর জন্য কিন্তু আমি রিইনফোর্সড হবে, এবং আমার পরোক্ষভাবে কিন্তু আমার লার্নিং এর শক্তি, এবং পরবর্তীতে আরো ভালো করে অবজারভেশন করা, ভালো করে প্র্যাকটিস করা, এবং সময় মতো সেই যেটা আমি শিখেছিলাম সেই আচরণটাকে সামনে নিয়ে আসে, এবং সেই আচরণ সামনে নিয়ে এসে এমন কোনো আচরণটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করা, যাতে আমি কি করতে পারি, আমি সঠিক ভালো পারফরমেন্সটা দিতে পারি, আমার 100% যেন আমি দিতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে। আমাদের এই পরীক্ষা যদি আমি টেট পাসের কথা চিন্তা ভাবনা করি, তাহলে এবার আমাদের এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার পড়াটা তোমরা কি করছো, খুব সুন্দরভাবে অবজার্ভ করছো। তবে অবজার্ভ করছো মানে কি, যখন সুন্দরভাবে অবজার্ভ করবে খুব কেয়ারফুলি, তখন তোমার ডেটাগুলো কিন্তু মেমোরি স্টোর হবে। এবার যখন পরীক্ষা হবে,
তখন কিন্তু তুমি তোমার 100%টা দিতে পারবে, তুমি পারফর্মটা ভালো করতে পারবে। আর যদি তুমি পারফর্ম ভালো করো তাহলে তুমি ইনসেনটিভটা পাবে, এবং ইনসেনটিভটা পাবে কি তুমি টেটটা পাস করতে পারবে, এবং যখন তুমি টেটটা পাস করতে পারবে তুমি কিন্তু পজিটিভলি ইনফোর্সড হয়ে যাবে, এবং পরবর্তীতে আরো অনেক কঠিন কঠিন এক্সাম ক্লিয়ার করার জন্য তুমি কিন্তু যোগ্য হয়ে যাবে। তো এই হচ্ছে বান্দুরার কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, বা হচ্ছে আর বান্দুরার সামাজিক জ্ঞানীয় তত্ত্ব। এর মধ্যে তেমন কিছু ছিল না, জাস্ট এইটুকু হচ্ছে মূল কনসেপ্ট ছিল। তাহলে এখানে কি জানো, আমার রেসিপ্রোকাল ডিটারমিনিজম ছিল, এইবার রয়েছে অবজারভেশনাল লার্নিং হলো, এইবার আরেকটা টার্ম আমাদের রয়েছে, সেটা হচ্ছে সেলফ এফিকেসি বা আত্মক্ষমতা। অর্থাৎ সেলফ এফিকেসি মানে কি, নিজের উপর বিশ্বাস রাখা। এই যে তোমরা যদি এই পার্টটাকে যদি ঠিকঠাক ভাবে করো, মানে এই যদি এই মডেলটাকে যদি মানতে পারো, অর্থাৎ কেয়ারফুলি অবজারভেশন, তারপর হচ্ছে সেটাকে স্টোর করা, পারফর্ম করা, এবং তারপর ইনসেনটিভ পাওয়া, তাহলে কি হবে, তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু তুমি পৌঁছাতে পারবে। যে তোমাদের লক্ষ্য এখন টেট পাস করা, তোমরা যদি এই প্রসেসটা মানো তাহলে অবশ্যই তুমি কিন্তু তোমার দক্ষতার উপরে মাস্টার হয়ে যাবে, ঠিক আছে, একদম অভিজ্ঞতাশালী হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার লক্ষ্যে সহজেই পৌঁছতে পারবে, তাই না? এবং এখানে কিন্তু টোটালটাই কিন্তু প্রত্যক্ষ নয়, এখানে কিন্তু পরোক্ষ অভিজ্ঞতা তোমার সঞ্চিত হয়েছে। এই যে আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি, যেহেতু অনলাইন মোডে পড়াচ্ছি, এখানে কিন্তু তুমি প্রত্যক্ষ নয় পরোক্ষ সহযোগিতা পাচ্ছ। এবং তার সঙ্গে রয়েছে সমাজ, তাই না? এবার সমাজ তোমাকে যদি আরো ভালোভাবে তোমাকে যদি ইয়ে করে আর কি, তোমাকে যদি বাহবা দেয়, তুমি কিন্তু আরো উপরের দিকে উঠবে। এবং তার পাশাপাশি তোমার কিন্তু তুমি আবেগগত দিক থেকেও কিন্তু অনেকটা এগিয়ে যাবে, পিছিয়ে যাবে না। তো এইটা হচ্ছে, এটা হলো সেলফ এফিকেসি বা আত্মক্ষমতা বা আত্মবিশ্বাস, নিজের উপরে বিশ্বাস অর্জন করা। আর নিজের উপরে বিশ্বাস অর্জন তখনই হবে যদি 4টে পদ্ধতি তুমি মানতে পারো। গেল। এইবার বান্দুরা এবং ভাইগটস্কি থিওরির মধ্যে সামান্য কিছু পার্থক্য কিন্তু রয়েছে, একটু আমরা পার্থক্যটাও দেখে নেব, মানে থিওরি পুরোটাই তাহলে আমাদের কভার হয়ে যাবে, তাই না? কি পার্থক্য রয়েছে, যে লার্নার রোল যদি আমি পার্থক্য ধরি, এখানে লার্নার বান্দুরা থেকে যে অবজারভার হয়, ইমিটেটর হয়, তাহলে এবং কি হয়, পর্যবেক্ষক, অনুকরণকারী, এবং এবং পাশাপাশি হচ্ছে এজেন্ট হিসাবে কাজ করে, তাই তো? এবার ভাইগটস্কি কি বলছে, কোলাবোরেটর, এঙ্গেজ অ্যাক্টর, অর্থাৎ সহযোগী এবং সক্রিয় অভিনেতা হিসেবে কাজ করে। এখানে যে লার্নার থাকে, এই যে কোলাবোরেটর মানে সহযোগী, একে অপরকে সহযোগিতা করে এবং সক্রিয় অভিনেতা হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে যে নলেজটা গ্যাদার করছে, কি করছে, কারোর কাছ থেকে নিচ্ছে, এবং সেটা হলো প্রত্যক্ষভাবে নিচ্ছে, পরোক্ষভাবে নয়, তাই না? এবার কি হচ্ছে দেখো, প্রাইমারি মেকানিজম কি, অবজারভেশন, মডেলিং অ্যান্ড রিইনফোর্সমেন্ট, অর্থাৎ পর্যবেক্ষণ করছে, কাকে পর্যবেক্ষণ করতে, যে তার রোল মডেল, অর্থাৎ পরোক্ষভাবে। আমি সচিন টেন্ডুলকারের কাছে পৌঁছাতে পারবো না, তুমি চাইলে কিন্তু আমার কাছে পৌঁছাতে পারবে না, কিন্তু আমার যে কথাগুলো, আমার যে শেখানো জিনিসগুলো তুমি কিন্তু শিখতে পারছো আমাকে ভালোভাবে অবজারভেশনের মাধ্যমে, ঠিক আছে? এবং তারপর তোমার রিইনফোর্স হচ্ছে, এবং দেখো এখানে সোশ্যাল ইন্টারাকশন, কালচারাল টুল এখানে কাজ করছে। এখানে সোশ্যাল ইন্টারাকশনের কথা সেভাবে বলা হয়নি, ঠিক আছে? বান্দুরা কিন্তু বলেছেন যে অর্থাৎ সেলফ ডিরেক্টিং এর কিন্তু মানে আত্ম আচরণের কথা কিন্তু বলেছেন, এবং তার পাশাপাশি পরিবেশের কথাও বলেছেন, তাই না? আচ্ছা, তারপরে কি মডেল আর মোটিভেটর, দেখো টিচার্স রোল, এখানে কি আমি কিন্তু ছাত্রছাত্রীদের কাছে অ্যাজ এ রোল মডেল হিসেবে কাজ করবো এবং মোটিভেটর হিসেবে কাজ করতে পারি। আর এখানে কি ফেসিলিটার, যা সহায়তা করে, এবং স্ক্যাপ হোল্ডার, এমকিউ, তাই না? আচ্ছা, এখানে কি সেলফ রেগুলেশন, সেলফ এফিকেসি, অর্থাৎ এখানে আত্মনিয়ন্ত্রণ এবং আত্মক্ষমতা বৃদ্ধি করা কিন্তু লক্ষ্য হচ্ছে বান্দুরার তত্ত্ব অনুসারে। আর ভাইগটস্কি তত্ত্বকে মিনিং মেকিং ইন জেড পিডি, অর্থাৎ জেড পিডিতে অর্থ তৈরি, অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে পৌঁছে গিয়ে তার যেখানে পৌঁছানোর দরকার সেখানে পৌঁছানোর চেষ্টা করা আর কি। এবার এটা আমরা আমাদের যে শিক্ষা ক্ষেত্র, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করতে পারি, এই যে শ্রেণীকক্ষে এটাকে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। প্রথমত মডেলিং মাস্টারি, তাই না? তাহলে মডেল প্রবলেম সলভিং, কগনিটিভ স্ট্র্যাটেজি, অর্থাৎ সমস্যা সমাধান, জ্ঞানীয় কৌশল মডেলিং, অর্থাৎ এই যে আমি এই যে তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে আমি কিন্তু তোমাদের এই থিওরি সম্পর্কে জটিল থেকে জটিলতর বিষয় খুব সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, হিস্ট্রি এবং ইন্ডিয়ান পলিটি, আমি সিডিপির কথাই বললাম, সিডিপি একটা জটিল টপিক, সেটাকে আমি সহজভাবে তোমাদের মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমাদের মধ্যে থেকে তোমাদের উদাহরণ নিয়ে বোঝানোর চেষ্টা করছি, তো তোমাদেরকেও সেটা করতে হবে।
মানে কোনো একটা জিনিসকে মডেল হিসেবে ধরতে হবে এবং তাকে অনুসরণ করেই, তাকে নকল করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সেখানে সেলফ ডিরেক্ট হতে হবে, নিজের থেকে কিন্তু সেটা করতে হবে, ঠিক আছে, কারো সহায়তা ছাড়া। এবং সহায়তা ছাড়া কি পরোক্ষভাবে, এই যে আমি এই আমার কাছ থেকে যে তোমরা শিখছো এখন অনলাইনে, এটা কিন্তু পরোক্ষ সহায়তা। এবার কি এনহ্যান্সিং সেলফ এফিকাসি, অর্থাৎ আত্মক্ষমতা বৃদ্ধি, এবং ছাত্রছাত্রীদেরকে এমনভাবে রেডি করতে হবে, এমনভাবে সমস্ত কিছু দেখাতে হবে তা তাদের আত্মক্ষমতা বা সেলফ যে পাওয়ারটা রয়েছে সেটা যেন বৃদ্ধি পায়। আর ভিকারিয়াস লার্নিং অর্থাৎ পরোক্ষ শিক্ষা, এইখানে কিন্তু দেখো সহপাঠীদের আমি আরেকটা জিনিস তুলে ধরতে পারি যে আমার আগের ব্যাচে 100 জনের মধ্যে, সত্যি কথাই বলছি, মানে 2022-এর কথা বলছি, 98 জন টেট পাস করেছিল, ঠিক আছে। তাহলে আমি যদি এই কথা তোমাদেরকে বলি যে আমার কাছ থেকে 100 জন 98 পাস করে, এটা তো কোনো ম্যাজিক নয়, ম্যাজিক নয়, টোটালটাই স্ট্র্যাটেজি, স্মার্ট স্ট্র্যাটেজি টেটের জন্য, সেটা কিন্তু এটা আমাদের এখানে সম্ভব। তো সেই স্ট্র্যাটেজি যদি আমি উদাহরণটা তোমাদের দিই, তোমাদের নাম করে যদি আমি উদাহরণ দিই, কয়েকজনের যদি উদাহরণ দিয়ে দিই এবং সেটা প্রমাণ সহ, প্রুফ সহ, তাহলে কিন্তু তোমরা আমাদের উপরে ভরসা করতে পারো এবং সেইভাবে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো। অর্থাৎ এখানে কিন্তু সে রোল মডেল হিসেবে কাজ করে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রোল মডেলের একটা ব্যাপার এখানে রয়েছে। অর্থাৎ বান্দুরার থিওরিতে কিন্তু রোল মডেলটাই আসল, মানে যে সফলতা পেয়েছে তার সফলতার গল্প নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে বান্দুরার তত্ত্ব, ঠিক আছে। তো এই হলো বান্দুরার যে তত্ত্বটা ছিল, সোশ্যাল কগনিটিভ থিওরি। এইবার যদি তোমরা এই ধরনের ক্লাসে জয়েন হতে চাও, তো ইতিমধ্যে আমাদের মাস্টার টেট ব্যাচ শুরু হয়ে গেছে 2026-27। ইতিমধ্যে আমাদের 50+ ছাত্রছাত্রী এনরোল্ড এবং ক্লাস শুরু হয়েছে, মাত্র কয়েকটি ক্লাস হয়েছে। আরো 50 জন ছাত্রছাত্রীর জন্য এই সুযোগটি আমরা দিতে চলেছি মাত্র 1549 টাকায় ক্লাস। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও, সপ্তাহে 6টা থেকে 7টা ক্লাস চলছে, এই শিডিউল অনুসারে ক্লাস চলছে। এখানে শুধুমাত্র এখনো আরেকটা ক্লাস অ্যাড হবে, বাংলা ব্যাকরণের যে ক্লাসটা খুব শীঘ্র সেটা শুরু হবে। তো খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগের নাম্বার হলো 7431094840। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং একটা অন্তত শেয়ার করে দেবে।